কাহিনী কণ্ঠে আপনাকে স্বাগত। আমরা এখানে অলৌকিক, রহস্য, রোমাঞ্চ এবং আরও অন্যান্য বিভিন্ন রকমের গল্প প্রকাশ করে থাকি। আজ কাহিনী কণ্ঠে আপনার জন্য রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, কামিনী। শুরু করা হচ্ছে কামিনী। স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেনটা 2-3 মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকের গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলোই পরিদর্শন করতে এসেছেন। এর আগে তিনি কখনো এদিকে আসেননি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বের হলেন। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টলুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দুই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। সেখানে আছেন একজন পোস্টমাস্টার, একটি কেরানি এবং 2 জন পিয়ন। পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দুপুরের আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টারের বাড়িতেই করা হলো। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। তারপর যাত্রার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন, তার মধ্যে সবচেয়ে নিকটবর্তী যেটি, সেটি এখান থেকে 12 মাইল দূরে অবস্থিত। কাঁচা পাকা রাস্তায় আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যার সময় তিনি সেই গ্রামটায় পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার আগেই ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বেঁধে সুরনাথ তাতে আরোহণের উদ্যোগ করলে পোস্টমাস্টার বললেন, এখান থেকে 5-6 মাইল দূরে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন, কেমন? সুরনাথ জিজ্ঞাসা করল, কেন, বাহাতি রাস্তাটা কি দোষ করেছে? পোস্টমাস্টার বললেন, ও রাস্তাটা ভালো নয়। সাইকেলে আরোহণ করে সুরনাথ বের হয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর। স্থানে স্থানে কোথাও আছে ঘন বন, আবার কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আত্তপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে আর কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর। মধ্যমাকৃতি, দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর 3 আগে তার স্ত্রী মারা গিয়েছে। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্নিকত্বের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন তা বিসর্জন দিতেও তার মন চায় না। তিনি যখন 6 মাইল পরে দূরস্থ পথের দ্বিভুজে পৌঁছালেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। তার সম্মুখে 2টি পথ ক্রমশ পৃথক হতে হতে ধনুকের মতো বেঁকে গিয়েছে। মাঝখানে উঁচু জমি এবং তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন। আশেপাশে কোনো জনমানব নেই। আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের ওপর এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন। এখনো 6-7 মাইল পথ বাকি।
আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হবার আগে তিনি যদি গন্তব্যস্থানে পৌঁছতে না পারেন তাহলে দিগ্ভ্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। পোস্টমাস্টার বলেছেন যে বাঁ-হাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁ-হাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে বাঁ-হাতি রাস্তা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি। পথটা অসমতল এবং প্রস্তরাকীর্ণ, কিন্তু সাবধানে চললে আছাড় খাবার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না। মনে হলো মুখে মুখোশ এঁটেই আজ সূর্যদেব অস্ত যাবেন। মিনিট করে সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছায়া মূর্তিও যেন ইতস্তত করে বেড়াচ্ছে। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর পাশের দিকে চোখ ফিরিয়ে সুরনাথ ব্রেক কষলেন। একটা ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যাচ্ছে না, কেবল এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী বসে আছে। সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে আছে। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিধাভ, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়েছে, মুখের ভৌল দৃঢ়, তাতে প্রগল্ভতার সমাবেশ। মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস, চোখের তারা বড় বড়। পরিধানে কেবল একটি কস্তাপার শাড়ি, অলংকার নেই। সধবা কি বিধবা কি কুমারী কোনোটাই বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙার চুল্লির দিকে চেয়ে আছি। তুমি কোথায় যাবে গো? যুবতী প্রশ্ন করল। তার দাঁতগুলো কুন্ধ শুভ্র, গলার স্বর গভীর এবং ভরাট, কিন্তু বলবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন, কিন্তু তিনি লঘুচেতা লোক নন, তাই সবলে আত্মসংযম করে বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগল্ভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুশিরায় আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর? সে তো এখন অনেক দূরে, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছাতেই পারবে না। সুরনাথ রাস্তার দিকে তাকালেন। দূর থেকে যে গ্রামের আভাস তিনি পেয়েছিলেন তা সন্ধ্যার ছায়ায় মিলে গিয়েছে। তিনি উদ্বেগ স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চমকে গিয়ে যুবতীর দিকে তাকালেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান এবং আরও কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। তারপর একটু স্থলিত স্বরে বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে হাত দেখিয়ে বলল, তারা তারা তো মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে যে, আহারা না দিলে চোরে সব চুরি করে নিয়ে যাবে। সুরনাথ যুবতীর কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন। বললেন, তা যদি অসুবিধা না হয় তাহলে এখানেই থাকবো। যুবতী আবার হেসে উঠল। প্রায় অন্ধকারে তার হাসিটা তরিদ্দীপালির মতো ঝলকে উঠল। সে বলল, তোমার সাইকেলটা দাওয়ায় তুলে দাও। যুবতী ঘরে প্রবেশ করল। একটা মাদুর এনে দাওয়ার একপাশে পেতে দিল। এক ঘটি জল এবং গামছা খুঁটির পাশে রেখে বলল, তুমি হাত মুখ ধুয়ে নাও,
চা খাবে তো? দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি করে নিয়ে আসছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলে উঠল। আলোর পীতবর্ণ ধারা দাওয়ার উপর এসে পড়ল। বাইরে নিরন্ধ্র অন্ধকার। সুরনাথ বসে বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা এখন অনাবশ্যক। এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো। আমি রান্না চড়াতে চললাম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন। এমা, আমার জন্য আবার রান্না করতে যাবে কেন? ঘরে যদি মুড়ি মুরগি কিছু থাকে তাহলে তাই খেয়েই শুয়ে পড়বো। ও মা, মুড়ি মুরগি খেয়ে কি আর শীতের রাত কাটে নাকি? তোমারও তো লজ্জায় কাজ নেই। 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। সেটাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে সুরনাথের শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করলেন কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর এবং অপরটি বোধহয় শোবার ঘর। তিনি অনুমান করলেন যে দাওয়ায় মাদুরের ওপর তার শোবার ব্যবস্থা হবে। সেই ভালো হবে। কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে এসে বলল, ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করল। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটা বেশ গরম। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটা কাছে রাখা হয়েছে। আয়োজন সামান্যই, ভাত ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ খেতে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলতে বলতে ঘরের এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। সুরনাথ লক্ষ্য করলেন যে রান্না করতে করতে যুবতী কখন যেন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবেই কথা বলছেন, অথচ তিনি হুহা ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সাথে অন্তত একটু মিষ্টালাপ করবার তো প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলার ভিতর থেকে গলা বাড়িয়ে বললেন, তোমার নাম কি? এক ঝলক হেসে যুবতী বলল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করে লাগল। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সুরনাথ হাত মুখ ধুলে কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখে এসেছি, তুমি গিয়ে শুয়ে পড়ো। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, না না, আমি আমি বাইরে মাদুরে শুয়েই রাত কাটিয়ে দেবো। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শোবে কি? শীতে কালিয়ে যাবে যে। যাও, ঘরে গিয়ে শো। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাত্রে কোথায় শোবে সে প্রশ্নও করলেন না। আসামের মতো তিনি শোবার ঘরে প্রবেশ করলেন। ঘরে দীপ জ্বলছে। মেঝের উপর খড় পেতে তার উপর তোষক বিছিয়ে শোবার আয়োজন করা হয়েছে। সুরনাথ সুটকেস এনে জামা কাপড় বদলালেন, তারপর প্রদীপ জ্বালিয়ে রেখে শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘর থেকে খুটখাট ঠুনঠান বাসনকোসনের শব্দ শুনতে পেলেন। ইন্দ্রিয়গুলো অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে গিয়েছে। তার মনের উত্তাপ একটা সুদীর্ঘ নিঃশ্বাসে বের হয়ে আসলো। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়লেন। হঠাৎ আচমকা তা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন যেন তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। 3 দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে আসলেন না, তখন পোস্টমাস্টার উদ্বিগ্ন হয়ে বললেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি, সাইকেলটিও গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল।
সোমনাথের যে 3টে পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল তার কোনোটাতেই তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল। 7 দিন পরে সোমনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটা দূরে মাটিতে পড়ে আছে। তার সামনে সোমনাথের সুটকেস। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, ব্রাশ সমস্তই মজুদ আছে। কিছুই খোয়া যায়নি। সোমনাথের দেহে কোথাও কোনো আঘাত চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক এবং অস্থিচর্মসার হয়ে গিয়েছে, যেন কোনো রক্তচোষা বাদুড় দেহটাকে শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সোমনাথের মৃত্যুর খবর শুনলেন তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহারে, নির্ঘাত উনি ডাইনির হাতে পড়েছিলেন। খামিরি ডাইনি এখনো আছে ওই তল্লাটে। নিশ্চয়ই সে মায়া বিস্তার করে এই বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম যে রাস্তাটা ভালো নয়, কিন্তু উনি শুনলেন না। শেষ হলো কামিনী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকমই আরও একটি নতুন গল্প নিয়ে আমরা আবার ফিরে আসবো।